up to third, anybody can make the application who don't have the difficulties. Up to third, is it? Third. Second. Sorry. Second. Up to second. Up to second. Second, sir. And then the 7th September, we want to proceed with the selection process as per. তো বন্ধুরা আজকে কিন্তু কোর্ট নাম্বার 11-এ আজকে মামলাটি কিন্তু উঠেছিল। প্রমাণ শিখতে পাচ্ছেন এসএলপি নাম্বার এখানে দেওয়া রয়েছে। আজকে কিন্তু এই এসএলপিটি কোর্ট নাম্বার 11-এ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু উঠেছিল সেল নাম্বার 26-এ। আজকের মামলার শুনানিতে কি হলো, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো আবার কিন্তু মামলা রয়েছে, তো আশা করি আপনারা অনেকে জানেন মামলা কিন্তু অনেক করা হয়েছে। আগামীকাল কিন্তু আরও একটা মামলা রয়েছে, তো আগামীকালের মামলাটা কিন্তু খুবই ভাইটাল। তো আজকে আবারও একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। পরীক্ষার ডেট ঘোষণা করেছেন কমিশন, সেই ডেট কি পিছবে এবং পরীক্ষা কি বাতিল করা হবে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে। আজকে কিন্তু 28/8/25 তারিখে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে 26 সেল নাম্বারে কিন্তু মামলাটি উঠেছিল। তো পেন্ডিং আপনারা দেখতে মোশন হিয়ারিং সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 8-10-25 তারিখে আমার নেক্সট হ্যান্ডেড রাখা হয়েছে এই মামলাটি, ঠিক আছে। তো আজকে কি হয়েছে আমরা যদি একটু আলোচনা করি, তো পরসিসির পক্ষ থেকে এবং রাজ্য সরকার পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন। তো ওনাকে কিন্তু আজকে প্রচুর কড়া ভাষায় বলেছেন এবং কথা কিন্তু আজকে শুনিয়েছেন। কারণ একটাই ছিল, অযোগ্য চাকরিহারারা কেন বেনিফিটস পাচ্ছে এখনও পর্যন্ত, কেন অযোগ্য চাকরিহারারা অ্যাপ্লিকেশন করেছেন এবং অযোগ্য চাকরিহারা যদি একজনও সিলেক্টেড হয় এই প্যানেলে তবে কিন্তু কড়া ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু ক্লিয়ার কাট আজকে বিচারপতি বলে দিলেন। তো প্রথমে আলোচনার বিষয় ছিল যে পাবলিক নোটিফিকেশন দেওয়া হয়েছে কিনা। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন হ্যাঁ পাবলিক নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। স্যার বলে উঠলেন যে এই যে 2000 ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত করেননি চাকরিহারা, তো কেন করেননি এবং এখানে আপনাদের 15,800 ক্যান্ডিডেটসের মধ্যে চাকরিহারাদের মধ্যে 2000 অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত করেননি, এটা আপনারা সাবমিশন করেছেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা তখনই বললেন 13,800 অ্যাপ্লিকেশন করেছেন। তো বিচারপতি কিন্তু বললেন বাট না, এখানে 15,800 অ্যাপ্লিকেশন করেছেন এবং 2000 অ্যাপ্লিকেশন করেননি, এটা কিন্তু আপনারা সাবমিশন দিয়েছেন। এই যে নতুন করে অ্যাপ্লিকেশনের লিঙ্ক ওপেন করা হয়েছে, তো নতুন করে 13 জন ক্যান্ডিডেটস কিন্তু আবেদন করেছেন। তো এই যে বিজয় বিশ্বাসের মামলাটি রয়েছে সেই মামলার শুনানি কিন্তু নেক্সট ডে আলোচনা করা হবে, এটাই কিন্তু জাস্টিস স্যার বললেন। পর যে নেক্সট একটা লাইন ছিল যে অ্যাকর্ডিংলি পোস্টপন এক্সামিনেশনের ব্যাপারে, তো সেটা কিন্তু ডিনাই করে দিলেন জাস্টিস স্যার যে এক্সামিনেশন কিন্তু কোনোরকম পোস্টপন হচ্ছে না, এক্সাম কিন্তু কোনোরকম পিছোচ্ছে না এবং কোনোরকম কিন্তু এক্সামিনেশন বাতিল হচ্ছে না, সেটা কিন্তু ক্লিয়ার আজকে কিন্তু বিচারপতি পরিষ্কার করে বলে দিলেন। এবং অযোগ্য প্রার্থী যেন একজনও আবেদন না করেন এবং একজনও যেন সিলেক্টেড না হন, সেটা কিন্তু ক্লিয়ার করে কথা বলেন আজকে জাস্টিস স্যার। এবং পিটিশনারের তরফ থেকে এটা বলা হয়েছে যে অযোগ্য প্রার্থী আবেদন করেছেন। তো তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার কড়া ভাষায় বললেন যে একজন যদি অযোগ্য প্রার্থী সিলেক্টেড হয় প্যানেলে তবে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বললেন আজকে জাস্টিস স্যার। তো অযোগ্যদের পরীক্ষা বসতে দেওয়ার অভিযোগে স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। এসএসসির আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন যদি অভিযোগকারীর আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবার অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে। এসএসসির আইনজীবীকে বিচারপতি বলেন আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে, আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে। বিচারপতি প্রশ্ন করেন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে এসএসসি, কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয়। যদি না কিছু মন্ত্রী চান না যে ওই প্রার্থীরা থাকুন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুক। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকার দায়ী। বিচারপতি বলেন আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন, তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা রাস্তায় নেমেছেন, আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন আর আমাদের দোষারোপ করা হচ্ছে, এটা কি ঠিক? বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট এসএসসির কাজের উপর কড়া নজর রাখছে, নির্দেশ নিয়ে কারচুপি করা হলেই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট, হুঁশিয়ারি দেন বিচারপতি সঞ্জয় কুমার স্যার। উল্লেখ্য এর আগে শুনানিতে সুপ্রিম আগেই স্পষ্ট করে দিয়েছিল নতুন নিয়োগ প্রক্রিয়াতে অযোগ্যরা কোনোভাবেই অংশ নিতে পারবে না, অর্থাৎ পরীক্ষা দিতে পারবে না। কিন্তু সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফে দাবি করা হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়াতেও দাগিরা আবেদন করেছেন, এরপরও কড়া মনোভাব ব্যক্ত করেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বলেছিলেন স্বচ্ছতার স্বার্থেই জন্য পুরো প্যানেল বাতিল করা হয়েছিল, এখনও দাগিরা আবেদন করছেন, এটা যদি সত্যি হয় তাহলে তা দুর্ভাগ্যজনক।
এসএসসিকে সতর্ক করে সুপ্রিম কোর্ট বলে এটা যেন কোনোভাবেই না হয়। এর আগে 7 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য অযোগ্য প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর চাকরিহারা যোগ্যরা প্রশ্ন তুলেছিলেন, শুরু থেকে শেষ অবধি দাগিদের পাশে কেন দাঁড়ালো রাজ্য সরকার, কেন যোগ্যদের পরিবর্তে অযোগ্যদের নিয়ে রাজ্য সরকার চিন্তিত। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতির সামনে আসা শুরু করে রিপিটিশন খারিজ, যোগ্য অযোগ্য নিয়ে বিতর্ক এখনও শেষ হলো না। এসএসসিকে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি, নতুন নিয়োগ পরীক্ষার উপরে আমরা কড়া নজর রাখছি, সামান্য এদিক ওদিক হলেই ফল ভুগতে হবে। এমনকি কোনো রাগ ঢাক না রেখেই বিচারপতি সঞ্জয় কুমারের পর্যবেক্ষণ, আবার অন্যায়ভাবে অযোগ্যদের নিয়োগের চেষ্টা হলে প্রয়োজনে ফের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে। তারপরে কিন্তু বিচারপতি স্যার বললেন, অ্যাকর্ডিং টু সিবিআই লিস্ট 7 দিনের মধ্যে টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে। তো জাস্টিস স্যার কিন্তু এমনই একটা নির্দেশ দিলেন। তো তারপর বন্ধু চাকরিহারা কিন্তু অনেক কিছু কথা বলছেন এই বিষয়ে। তো চাকরিহারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন যে অনেকেই ভাবছেন আজকে মেনকা ম্যাম আমাদের কেসে এসেছিলেন, আসলে তা নয়। আমাদের পক্ষ থেকে শুধুমাত্র রিভা ম্যাডাম মেনশন করেছিলেন প্যারাফাইন ক্লারিফিকেশন যা আগামীকাল লিস্টেড হয়েছে, এবং আরও একটি এসএলপি যেখানে বিভিন্ন বেনিফিট সিট কমে যাওয়া, সিট 0 হয়ে যাওয়া, শুধুমাত্র 2016 ক্যান্ডিডেট এক্সাম ইত্যাদি বিষয়ে, সেটাও আগামীকাল লিস্টেড হয়েছে। তার জন্য কিন্তু বন্ধুরা আগামীকাল খুব ভাইটাল, সব কেস কিন্তু ট্যাগ হয়েছে। এই পরীক্ষা নিয়ে যা হবার কালকেই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো বন্ধুরা এখনও কিন্তু ঝামেলা শেষ হচ্ছে না, আগামীকাল কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। এই যে পরীক্ষা দিন কি পিছবে নাকি পরীক্ষা বাতিল হবে, আগামীকাল কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চলেছেন। অবশ্যই আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন, যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। এই যে 2016 সালের চাকরিহারারা, তো চাকরিহারা কিন্তু কোনো মতেই নতুনদের সঙ্গে কিন্তু পরীক্ষা বসতে চাইছেন না, এবং নতুন ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু চাইছেন যে 2016 সালের প্রার্থীরা টোটালি পৃথকভাবে পরীক্ষা দিক। এই বিষয়ে কিন্তু মামলা করা হয়েছে। আগামীকাল কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। এবং এই যে অনেক ব্যাপার রয়েছে, এখানে ভ্যাকান্সির ব্যাপার রয়েছে, কোথাও সিট 0, এই বিষয়ে কিন্তু অনেক ব্যাপার রয়েছে। এখানে গ্রেস মার্কের ব্যাপার রয়েছে, অনেক ব্যাপার নিয়ে কিন্তু, তো এই বিষয় নিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আগামীকাল অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করা যায় পাওয়া যেতে পারে। বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, তো আগামীকাল কিন্তু আরও ভাইটাল একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আগামীকাল হয়তো মামলাটি উঠতে চলেছে কোর্টে। তো শুধুমাত্র 2016 সালের এক্সামিনেশন এবং এই যে সিট 0 হয়ে যাওয়া এবং বেনিফিট সিটে কমে যাওয়া এবং আদার্স বিষয় নিয়ে কিন্তু এসএলপি করা হয়েছে। তো আগামীকাল কিন্তু মামলাটি শুনানি রয়েছে। আগামীকাল কিন্তু খুব ভাইটাল বারই কেস কিন্তু ট্যাগ করা হয়েছে। আসলেই খুবই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে আগামীকাল। তো সুপ্রিম কোর্টের আজকে যেটা নির্দেশ যে 7 দিনের মধ্যে অযোগ্য চাকরিহারাদের লিস্ট প্রকাশ করতে হবে। তো দেখা যাক এসএসসি প্রকাশিত করে কিনা লিস্ট। I have not filed that. Then why should you? Well, because You took the trouble to file an IA in this. Why didn't you file it in that? process of filing the IA, because this has just come on Monday, but it repeats the same.